সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের বিষয় ৫৭ ধারা, আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর এম গোলাম রহমান, প্রধান তথ্য কমিশনার। মাঝখানে আছেন মোস্তফা জব্বার, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ। ওই প্রান্তে আছেন কাজী আব্দুল হান্নান, সিনিয়র সাংবাদিক। তবে আলোচনা শুরুর আগে চলুন দেখিনি এখনকার প্রধান শিরোনামগুলো। চট্টগ্রামের সীতাকুণ্ডের পাহাড়ে অজ্ঞাত জ্বরে ৪ আদিবাসী শিশুর মৃত্যু, ৪ দিনে মারা গেল ৯ জন, আক্রান্ত ২৬, সংগ্রহ করা হয়েছে রক্তের নমুনা। রাজধানীর বিভিন্ন এলাকার দিনভর জলজটের পর তীব্র যানজটে স্থবির পুরো ঢাকা, দুর্বিষহ নগর জীবন, দায় এড়াল ওয়াসা। যমুনা, তিস্তা সহ ১৬টি নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতি, ডুবে গেছে বগুড়ার সারিয়াকান্দির অর্ধশতাধিক শিক্ষা প্রতিষ্ঠান। সরকারের গৃহীত পদক্ষেপের কারণে মানুষের জীবনমান উন্নত হয়েছে, উন্নয়নের রোল মডেল হিসেবে বাংলাদেশ এখন বিশ্ব স্বীকৃত, সংসদে প্রধানমন্ত্রী। এবং মাদারীপুরের ছাত্রলীগের ২ গ্রুপের কর্মসূচিতে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ। নারায়ণগঞ্জে বিএনপির সদস্য সংঘ অনুষ্ঠানে ধাওয়া পাল্টা ধাওয়া। ৫৭ ধারা আইসিটির, আবার এরপরে আসছে ১৯ ধারা, যেটা বলা হচ্ছে এখন ৫৭ ধারা নিয়ে যে কথাটা খুব দ্রুত চলে আসছে, যে কাউকে ঘায়েল করার জন্য অথবা কাউকে বেকায়দায় ফেলার জন্য এই ধারাটাকে প্রয়োগ করা হচ্ছে। এবং বিশেষ এখন যেটা সামনে আসছে, যেহেতু সবচেয়ে বেশি লেখালেখির পার্টটা ইলেকট্রনিক মিডিয়াতে আসে, এবং এইটা কিন্তু পুরোটাই সাংবাদিকরা মনে করছে এটা আমাদের বিরুদ্ধে, আমাদের কথা বলার প্রক্রিয়াটাকে থামিয়ে দেওয়ার এক ধরনের কৌশল বা পদ্ধতি মনে করা হচ্ছে। হ্যাঁ, আমি বলবো। ধন্যবাদ। আসলে বোঝা দরকার ৫৭ ধারাটা কি। আসলে আইসিটি অ্যাক্ট, যেটা আমরা তথ্য প্রযুক্তি আইন বলি, এই তথ্য প্রযুক্তি আইন ২০০৬ সালে প্রথম এটা প্রণয়ন করা হয়। তখন এটা খুব বেশি ইফেক্টিভ ছিল না, কারণ তখন তথ্য প্রযুক্তির যে উন্নয়নটা ঘটেছিল সেই উন্নয়নের সাথে তাল রেখে ততক্ষণও সেই আইনটা পুরোপুরি হয়নি, যে কারণে ওই যথোপযুক্ত কিংবা সময়ের বিবেচনায় এই আইনটাকে আবার সংশোধন কিংবা অ্যামেন্ডমেন্ট করা হয়েছে ২০১৩-তে। কেন? তখন আমাদের এই অনলাইন যে কার্যক্রম, শুধু মিডিয়া না, আমি মিডিয়া, ওই কথাটাই আমি পরে বলতে আসি। শুধু মিডিয়া না, অনলাইন ভিত্তিক অনেক ধরনের অ্যাক্টিভিটিস আছে, অনেক ধরনের সার্ভিস আছে। ধরা যাক ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং একটা বড় একটা ব্যাপার, কিন্তু তখন কিন্তু এই আইন কানুন দিয়ে এগুলোকে রেগুলেট করা সম্ভব ছিল না। অর্থাৎ আইন ছাড়া তো প্রযুক্তিটা অকেজো হয়ে যাচ্ছে, কাজ করা যাচ্ছে না। এখন তাহলে বুঝতে হবে যে ওই ধারার প্রয়োজন, আইনের প্রয়োজন ছিল, এবং সেই জন্যই আইন প্রণয়ন করা হয়েছে। কিন্তু বুঝতে হবে যে তাহলে এরকম ধারা আসলো কেন, যে ধারার ফলে মানুষের এত বেশি হাউতাস, এত বেশি রিয়াকশন। আমার মনে হয় হয়তো সেই সময় আইনটা করার ব্যাপারে একটু বেশি ওভার অ্যাম্বিশিয়াস হয়ে যায় না, একটু বেশি আবেগতাড়িত হয়ে হয়তো সেই ধারাগুলোকে এমনভাবে করা হয়েছিল যে তথ্য প্রযুক্তির তখন যে চ্যালেঞ্জটি ছিল বড় রকমের, তখন শ্লীলতাহানি হচ্ছিল। একটা নিরপরাধ মেয়ের ছবি দিয়ে তাকে সমাজের মুখে তাকে কালিমা লেপন করা হচ্ছিল। তারপরে ছবির অপব্যবহার হচ্ছিল, মাথা কেটে অন্য কিংবা শরীর কেটে অন্য লাগিয়ে দেওয়া হয়েছিল, ধর্মীয় উন্মাদনা ছিল, এবং স্পর্শকাতর ব্যাপারে মানুষকে শুধুমাত্র বিপদে ফেলা নয়, এটা হ্যারাস করার জন্য এই অনলাইনে অনেক কিছু তখন হয়েছে, এটা আমরা দেখেছি। এখনো যে হচ্ছে না তা না, এখনো হচ্ছে। সুতরাং ওই বিষয়গুলোকে তখন এই অনলাইন, এই ইন্টারনেট, এই যে প্রযুক্তি, এই প্রযুক্তিগুলোকে
এক ধরনের রেগুলেট করার জন্য, কিংবা বলা যেতে পারে যে তখন মানুষকে ওই সুবিধাটা দেওয়ার জন্য, অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করে মানুষ সুবিধা নিবে, প্রযুক্তি ব্যবহার করে বিপদে না মানুষের পড়ে। কার্যক্রম চালু থাকবে, এবং সেই প্রযুক্তি ব্যবহার করে যেন মানুষের জীবনের মানের উন্নয়ন ঘটে, এইভাবে চিন্তা হয়েছিল। ওই প্রতারক কিংবা যিনি ধান্দাবাজ কিংবা ফটকাবাজ, ওই নানান ধরনের অপকীর্তি করে মানুষকে অপমান করেন, তাদেরকে ধরার জন্য করা হয়েছিল। আমরা তো এটাও দেখেছি, গণমাধ্যমেও তো এক দেশের ছবি আরেক দেশের বলে চালিয়ে দেওয়া হয়েছে, এক ঘটনার ছবি আরেক ঘটনা বলে চালিয়ে দেওয়া হয়েছে। কত ধরনের জঙ্গিবাদের আমরা অনেক ধরনের অপব্যবহার দেখেছি। তো সুতরাং তখন এই 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 প্রযুক্তি একটা নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছিল। এটা তো মানে বাস্তবতা, এবং সেই প্রেক্ষাপটেই কিন্তু এই এই আইসিটি অ্যাক্টের যে সংশোধন কিংবা অ্যামেন্ডমেন্ট হয়, এটা হয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এটার অপপ্রয়োগ এবং অপব্যবহার যথেচ্ছাচার হচ্ছে। দ্যাট ইজ দ্য প্রবলেম। যে এই যে যার যা খুশি ইচ্ছে মতো তাকে ধরে নিয়ে যাওয়া, হ্যাঁ, কেস করে দিচ্ছে, উনি নিজেও জানেন না যে উনি কেস না না কেন হচ্ছে। হ্যাঁ, এবং এমনও দেখা যাচ্ছে যে ধরা যাক ফেসবুকে একটা ছবি কিংবা একটা বিষয় একজন শেয়ার করলো কিংবা একজন ট্যাগ করে দিল, সে তো জানেও না যে তাকে ট্যাগ করেছে, কিন্তু তাকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে। ইভেন রামুর ঘটনাটা তো অনেকটা এরকম। তো এরকম ঘটনার কারণে তাহলে তারা এটা কারা ব্যবহার করছে, বিষয়টা হলো এই জায়গায়। এরা কারা? এটা ব্যবহারটা ওই উদ্দেশ্যমূলকভাবে কেউ কেউ করছে। এটা হতে পারে কোনো রাজনৈতিক কারণেও করছে, হতে পারে যারা আজকে শান্তি শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত তারাও এটা করছে। সুতরাং তাহলে কার উপর আমরা নির্ভর করব? আইনের ব্যবহারটা তো হচ্ছে, শুধু আইন তো থাকলে হবে না, আইনটা ব্যবহার করার জন্য এটাকে কার্যকর করার জন্য একটা মেশিনারি আছে, তাই না, পদ্ধতি। তারা হলো আমাদের পুলিশ, আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারাই তো এটাকে মেনটেন করবে। আর এটার বিচারিক কাজ করার জন্য, বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য দায়িত্বপূর্ণ লোক আছে, এবং তাদের এফিসিয়েন্সি, তাদের পারফেকশন, এই সব কিছু মিলিয়েই আমরা আইনের সুব্যবহারটা দেখব, এটি তো সমাজ আশা করে। কিন্তু আমরা দেখছি যে যে কোনো কারণে যে কোনোভাবে এই আইনটাকে অপপ্রয়োগ করে কোনো সাংবাদিককে ধরা হচ্ছে, কোনো ব্যক্তি বিশেষকে অন্তরীণ করে দেওয়া হচ্ছে, তার বিরুদ্ধে অনেক ক্ষেত্রেই মিথ্যা আরোপ করা হচ্ছে। তো বিষয়টা হলো এই জায়গায়। এখন আমাকে যেটা স্যার আপনি যেটা বললেন, জাপাল ভাই আপনি বলেন, এই আইসিটি নিয়ে তো পড়তে পড়তে শেষ হয়ে গেলেন আপনি। কারণ আপনি আমাকে বলেন যে আইন হয়েছে, সবকিছু হয়েছে, যদি সব জায়গাতেই অপপ্রয়োগের ব্যাপারটা আছে, এই জায়গায় কেন এই কথাগুলো উঠে আসছে যে অপব্যবহার হচ্ছে? প্রথমত আমি একটু গোলাম রহমান সাহেবের সাথে একটু সাপ্লিমেন্ট করি। এই আইনটা তথ্য প্রযুক্তি আইন হলেও এটি ডিজিটাল অপরাধ দমন করার আইন না। এটা আগে স্পষ্ট হওয়া দরকার। 2006 সালের মে মাসে তৎকালীন সরকার একটি সার্টিফাইং অথরিটি প্রতিষ্ঠা করার জন্য এই আইনটা তৈরি করেছিল। ওই আইনে বিধান ছিল যে 90 দিনের মধ্যে ওই কর্তৃপক্ষ প্রতিষ্ঠা করতে হবে। ওই সরকার গেল, তত্ত্বাবধায়ক সরকার গেল, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেখে যে ওই আইন 90 দিনে তো করা হয়নি। কি করতে হবে? সিসিএ যদি করতে হয় আইন সংশোধন করতে হবে। তোমরা আবার 2009 সালে ওই ধারাটা সংশোধন করে সিসিএ প্রতিষ্ঠা করে। সিসিএ মানে হচ্ছে আমি প্রচলিত পদ্ধতিতে কাগজে কলমে যে সিগনেচার করি তার বদলে আমি ডিজিটাল পদ্ধতিতে যে সিগনেচার করব এবং তথ্য প্রযুক্তি যে ব্যবহার করব, এইটার সাথে সংশ্লিষ্ট অপরাধ এবং কম্পিউটার সিস্টেম এটা নষ্ট করে ফেলা ইত্যাদি 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 ছিল। 2013 সালে মনে থাকার কথা হেফাজতের কথা, মনে থাকার কথা গণজাগরণ মঞ্চের কথা। 13 সালের যখন ঘটনাগুলো ঘটতে থাকে তখন সরকারের হাতে ডিজিটাল অপরাধ দমন করার জন্য কোনো আইন নেই। তখন যেটা করা হলো, আগস্ট সেপ্টেম্বর মাসে গিয়ে এটি পর্যালোচনা করে একটি গ্যাজেট নোটিফিকেশন, সংসদও ছিল না, একটা অধ্যাদেশ জারি করা হয় এবং অক্টোবর মাসের 9 তারিখে গ্যাজেটটা প্রকাশিত হয় এবং তারপরে আইনটাকে বলবৎ করা হয়। এই আইনটার মধ্যে কয়েকটি নতুন ধারা যুক্ত করা হয়। এই নতুন ধারাগুলো যেই জায়গাটায় আমি একেবারে স্ট্রেট বলে দেই, সেটা হচ্ছে 54, 56, 57 এবং 61। প্রধান পরিবর্তন যেটা করা হয় সেটার মধ্যে শাস্তি ছিল 10 বছরের,
শাস্তিটা 14 বছর করা হয় এবং ন্যূনতম শাস্তি বলে একটা জিনিস বসানো হয়, সেটা হচ্ছে কমপক্ষে 7 বছর। অর্থাৎ অপরাধ প্রমাণিত হলে বিচারক চাইলেও 7 বছরের নিচে সাজা দিতে পারবে না। 57 ধারার অপরাধ এবং সেগুলোর বিচার, এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো কারণ নাই, কারণ এই ধরনের অপরাধ হয়, তার বিচার হওয়া উচিত, এই বিষয় নিয়ে কোনো সন্দেহ নাই। মানহানির মতন বিষয়গুলো তো সিআরপিসিতেও আছে। সমস্যাটা হচ্ছে যেই জায়গাতে, সেই জায়গাটা হচ্ছে অপরাধের যে ন্যূনতম বারটা, এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বিচারের জন্য। কারণ আমি একজনকে একটা ছোট্ট গালি দিছি, এটা মানহানি হয়েছে, আমার 7 বছরের কম শাস্তি দিতে পারবে না, এটা এক। ভয়ঙ্কর জায়গা যেটা দাঁড়িয়েছে, কেন 57 ধারা প্রয়োগ করা হয়, কেন অপব্যবহার হয়, সেটি হচ্ছে এটা এই ধারা, এই যে কয়টি আমি ধারার কথা বললাম 54, 56, 57, 61, এই ধারাগুলো অজামিনযোগ্য এবং আমলযোগ্য করা হয়েছে। আমলযোগ্য মানে হয়েছে আমার আদালত পর্যন্ত যাওয়ার দরকার নাই, যে কোনো এসআই এসে মামলা করা মাত্র তারে ধরে নিয়ে যাবে। অজামিনযোগ্য মানে হচ্ছে আমি নিরপরাধ, কমপক্ষে 90 দিন লাগবে শুধুমাত্র আমার জামিনের প্রসেস থেকে বেরিয়ে আসার জন্য। এবং এটির অপপ্রয়োগ করার প্রধানতম উদ্দেশ্য হচ্ছে এইটাই যে অন্তত 90 দিন তো তরে আমি জেলের ভাত খাটাই আসতে, পুরো আইন প্রমাণিত হইলো বা না হইলো তাতে কিছু যায় না, কিন্তু 90 দিন আগে খাট, আগে জেল খাট, মধ্যে তোর আর কোনো সুযোগ টুযোগ নাই। এবং লক্ষ্য করার বিষয় হচ্ছে সাংবাদিকদের ক্ষেত্রে হয়রানি করার বিষয় অথবা ব্যক্তিগতভাবে হয়রানি করার বিষয় যেটা হচ্ছে, সেটার পুরোটাই প্রায় শত্রুতামূলক। অর্থাৎ আমি মোস্তফা জানিসে দেখতে পারি না, ওরে ঠেকাই দিলে কি করতে হবে, 57 ধারায় একটা মামলা করে দিয়া, আমি করলাম না, আমার এক শিষ্যরে দিয়ে করাই দিলাম, আমার এক ভক্তরে দিয়ে করাই দিলাম, অতএব মোস্তফা জানিস জেল খাটতে থাকুক, দ্যাটস দ্য থিং। 90 দিন তো খাটুক, তারপরে গিয়ে দেখা যেতে পারে। তাও আবার কি বিচারকের ইচ্ছার উপরে, বিচারক চাইলে তার বিশেষ ক্ষমতা প্রয়োগ করে বেল দিতে পারবে, আদারওয়াইজ বেল পাওয়ার কোনো সুযোগ নাই। সো 57 ধারার আলোচনার বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে এবং অপপ্রয়োগের জায়গাটাতে এইখানে। এর সাথে কিন্তু 54, 56, 61 ওইখানেও কিন্তু অপরাধগুলো আছে, এবং যে অপরাধগুলোর রিয়েল অর্থেই ডিজিটাল মাধ্যমে হচ্ছে, মামলা কিন্তু ওইখানে হচ্ছে না। 57 ধারা হচ্ছে, তার কারণটা হচ্ছে 57 ধারায় দুটো শব্দ আছে, অশ্লীল এবং মানহানিকর, যার কোনো সংখ্যা নাই। অশ্লীলতা, আমি হাফ প্যান্ট পরে যে লোকটা ঘুরে যায় তারে আমি অশ্লীল বলতে পারি। মানহানি, আমি কাউরে একটা বাঁকা চোখে তাকাইছি, বাঁকা চোখে তাকাইছি, এটার জন্য একটা মানহানির ঘটনা ঘটে যেতে পারে। তো ফলে আলটিমেটলি এই ধারার উপরে ভর করতেছে এবং এটাকে অপপ্রয়োগ করা হচ্ছে। লক্ষ্য করার বিষয় কিন্তু আমরা নারী ও শিশু নির্যাতন আইনকে কিন্তু এইভাবে অপপ্রয়োগ করা হয়েছে। অ্যামেন্ডমেন্ট হওয়ার পরে আমি যেটা বুঝি সেটা হচ্ছে 57 ধারার 3টা জিনিস যদি না থাকে, অর্থাৎ অজামিনযোগ্য, আমলযোগ্যতা এবং ন্যূনতম সাজা, তাহলে 57 ধারা নিয়ে আমার কোনো কথাই নেই। অন্যায় করলে তার শাস্তি হবে, তদন্ত হবে, বিচার হবে এবং বিচারক তার ইচ্ছা মতন শাস্তি দেবে, অপরাধের গুরুত্ব বুঝে। অফকোর্স বিচারকের হাত পা বেঁধে দেওয়া হয়েছে। লিমিটেশন মানে কি, 7 বছর শাস্তি দিতেই হবে, প্রমাণ তো হতেই পারে। এই জায়গাগুলোতে আমার কাছে মনে হয় যে এই জায়গাটার মধ্যে, এবং আমরা সেন্সিটাইজ করেছি 57 ধারাকে। এই 57 ধারার কারণ হচ্ছে এর অপপ্রয়োগটা হচ্ছে। এটার ভালো দিক যেটা, সেটা হলো যে এখনকার পরিস্থিতির ভালো দিক বলছি আমি, আমাদের আইনমন্ত্রী কিন্তু প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন যে আমরা ডিজিটাল অপরাধ দমন করার জন্য আইনটা যখন তৈরি করতে পারবো তখন 57 ধারা থাকবে না। কিন্তু 57 ধারার পরিবর্তে যেটা 19 ধারা বলেছেন, ওটাও তো দেখছি 19 ধারা অজামিনযোগ্য না, 19 ধারা আমলযোগ্য না। অতএব 57 ধারার বিপদের কথা আমি যেটুকু বললাম, এবং ন্যূনতম শাস্তি হচ্ছে 1 বছর। অতএব আমার কাছে 57 ধারার রিপ্লেসমেন্ট হিসেবে টাকা মানে 1-2 লাখে, হ্যাঁ, এবং এটার ফলে 57 ধারার অপপ্রয়োগ যেভাবে হয়েছে, এটা 19 ধারার অপপ্রয়োগ সেভাবে হতে পারবে না। আরেকটা বিষয়, আমি তৃতীয় খসড়া দেখে কথা বলতেছি, লাস্ট যেটা আমরা মিটিং এ বলে আসলাম, 57 ধারার 2টা ভাগ হয়েছে। 19 ধারায় আসলে অশ্লীলতা এবং মানহানিকর বিষয়গুলোটা আছে। আরেকটা বিষয় আছে যেটা আমি আপনি সবাই চাইবো যে তার পারলে ফাঁসি হোক, সেটা হচ্ছে রাষ্ট্রীয় অখণ্ডতা এবং দাঙ্গা সৃষ্টি করা, সংহতির বিষয়গুলো করা। ওইটা 20 ধারায় গেছে।
ফলে আলটিমেটলি 20 ধারা যদি আমলযোগ্য হয়, এটা 20 ধারা আমলযোগ্য হয়েছে, 15 ধারা নতুন যে আইন আছে সেই আইনে ওইটাকে আমলযোগ্য এবং অজামিনযোগ্য করা হয়েছে। ওই জায়গাগুলোতে আমার সংবিধান অন্তত বলেছে যে আমি আর রাষ্ট্রের অখণ্ডতার বিরুদ্ধে বলতে পারবো না, আমি মুক্তিযুদ্ধের বিপক্ষে কথা বলতে পারবো না, আমি বঙ্গবন্ধুকে নিয়ে কোনো কিছু করতে পারবো না। ওই জায়গাগুলোকে প্রটেক্ট করার বিষয়ও কিন্তু আছে। আমি অবশ্য নিজে মনে করি যে কেবলমাত্র 15 ধারা ছাড়া এবারও আরো 3-4টা ধারাকে অজামিনযোগ্য আমলযোগ্য করা হয়েছে। 15 ধারাটাই হচ্ছে রাষ্ট্রীয় অখণ্ডতা এবং অন্যান্য বিষয়। শুধু ওইটি ছাড়া বাকিগুলোর জন্য আসলে ওই আমলযোগ্যতা এবং অজামিনযোগ্যতা এটি রাখার কোনো প্রয়োজন নাই। কারণ কিন্তু কথা হলো যে ওই জায়গায় আবার তখন দেখা যাবে ব্যাপকতা বেড়ে গেছে, ব্যবহারের ব্যাপকতা বেড়ে গেছে। হ্যাঁ, কিন্তু রাষ্ট্রীয় নিরাপত্তা এবং অন্যান্য বিষয় যদিগুলো বিষয় থাকে তখন তো ওই জায়গার ক্ষেত্রে প্রশ্নটা আছে, ওখানে তো কোনো মানুষ প্রশ্ন করবে না। হ্যাঁ, বিষয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি যেটা মনে করি সেটা সকল ক্ষেত্রেই এটা প্রয়োজনীয়, আদালতের এখতিয়ারকে খর্ব করার কোনো প্রয়োজন ঠিক নাই। ইয়েস, হান্নান ভাই বলেন। পুরোটা তো সাংবাদিকদের উপরে চলে আসে, সাংবাদিকরা মনে হচ্ছে যে আমাদেরকে ধরানোর জন্য এই প্রসেস। ধন্যবাদ। গোলাম রহমান স্যার এবং জব্বার ভাই যে আলোচনা করলেন, এরপরে তাদের সাথে অ্যাড করা খুব কঠিন ব্যাপার। তবে তারপরেও আমি 2-3টে জায়গায় একটু ওনাদের সাথে যোগ করতে চাই। সেটি হচ্ছে, আজকে আইনমন্ত্রী বলছেন আমরা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন থেকে 57 ধারা আমরা তুলে নেব। আচ্ছা, তুলে নেব, এটা ভালো কথা, কিন্তু কতদিনে? প্রশ্নটা দাঁড়িয়ে গেছে এই জায়গায়। এই জন্য বলছি যে জব্বার ভাই তো আগে ব্যাখ্যা করলেন যে এই আইনটি আসলে ইলেকট্রনিক সিগনেচারকে বৈধতা দেওয়ার জন্য, আইনানুগ করার জন্য আইনটি তৈরি করা হয়েছিল। অর্থাৎ আইনের নেচারটা কি ছিল? আইনের নেচারটা ছিল দেওয়ানি, সিভিল। সিভিল আইনের সঙ্গে যখন ক্রিমিনাল আইনকে যুক্ত করে নিয়ে আসা হলো, কনফ্লিক্টটা দাঁড়ায় গেল এই জায়গায়। আইনের উদ্দেশ্য আপনি নিজেও পার্লামেন্ট কভার করেছেন, আইন প্রণয়ন প্রক্রিয়ায় আমরা একসাথে কাজ করতে গিয়ে অনেক সময় আমরা দেখেছি যে আইনের উদ্দেশ্য ও কারণ সম্বলিত একটি বিবৃতি দিতে হয়। এই বিবৃতিটি ছিল এক্ষেত্রে আসলে ইলেকট্রনিক সিগনেচার, ব্যবসা বাণিজ্য, বহির্যোগাযোগ ইত্যাদি ক্ষেত্রে যে নতুন ডকুমেন্টেশন হচ্ছে, যে চুক্তিগুলো হচ্ছে, এগুলো ফিজিক্যালি করার চাইতে ইলেকট্রনিক্স মাধ্যমে, তথ্য প্রযুক্তির মাধ্যমে এই যোগাযোগগুলো স্থাপন করা এবং এইগুলো নিরাপত্তা দেওয়া। এই নিরাপত্তা বিষয়টি আমি একটু গুরুত্ব আরোপ করতে চাই এই 57 ধারার প্রেক্ষাপটে। সেটি হচ্ছে, উদ্দেশ্যটা কি ছিল? ইলেকট্রনিক্স যোগাযোগকে, তথ্য যোগাযোগকে নিরাপত্তা দেওয়া, ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া নয়। কিন্তু 57 ধারা বা জব্বার ভাই যে ধারাগুলোর কথা উল্লেখ করলেন, এগুলো সবই হচ্ছে ব্যক্তিকে নিরাপত্তা দেওয়া। ইলেকট্রনিক্স প্রযুক্তিকে নিরাপত্তা দেওয়ার জন্য এই ধারাগুলোর আদৌ প্রয়োজন আছে কিনা এটি প্রশ্ন সাপেক্ষ। সেটি আসলে এই জায়গাটি আমি গুরুত্ব দিচ্ছি এই জন্য না যে এই আইনের যে ধারাগুলো নিয়ে বিতর্ক, সেই ধারাগুলো হচ্ছে সংবিধানের সাথে কনফ্লিক্ট করে এমন কতগুলো ধারা। কেননা সংবিধানের 39 অনুচ্ছেদে যে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা এবং 39-এর খ 2-এ যেটা যে সংবাদপত্রের স্বাধীনতা, আইনের যে সমস্ত বিধিনিষেধ সাপেক্ষে এই স্বাধীনতাগুলো নাগরিকদের জন্য নিশ্চিত করা হয়েছে, সেইগুলোর সাথে এই ধারা কনফ্লিক্ট করে, সাংঘর্ষিক বলেই কিন্তু এর মধ্যেই এটি মামলায় গেছে। 3টি মামলা হয়েছে। সরকার এই জায়গায় একটা দুষ্টামি করছে। আমি এই দুষ্টামির জায়গাটাকে আমি ধরতে চাই। দুষ্টামির জায়গাটি হচ্ছে, 4 সপ্তাহের ভিতর রুল ইস্যু হওয়ার পরে বলা হয়েছিল যে এগুলো যে সাংঘর্ষিক না, মানুষের নাগরিক অধিকারকে খর্ব করে না, এগুলা কেন এটাকে বাতিল করা হবে না, ঘোষণা করা হবে না, তুমি সরকার এটা জবাব দাও। সরকার কিন্তু এই জায়গাটায় দুষ্টামিটা কি করলো? আজ পর্যন্ত সে জবাব দিল না, বরঞ্চ সে প্রকাশ্যে বলতে থাকলো যে আমরা এই আইন তুলে নিচ্ছি, আইনের এই জায়গাগুলো তুলে নিচ্ছি। এই তুলে নিচ্ছি বলে মূলা দেখিয়ে
এতদিন ধরে সময় ক্ষেপণ করা হচ্ছে। আর এর ভিতরে আমি একটা পরিসংখ্যান দিই আপনাকে। 2013 সালে এই আইনের এই জায়গাটি সংশোধন করার পরে 15 সালের অক্টোবর পর্যন্ত 2 বৎসরে আপনার এই ট্রাইব্যুনালে মোট 81টি মামলা হয়। এই 81টি মামলার ভিতরে আইসিটি আইনের 12টি মামলা নিষ্পত্তি হয় 2 বৎসরে। তার ভিতরে 5টি মামলায় আসামিদের সাজা হয়, আর সবগুলোতেই আসামিরা বেকসুর খালাস পেয়ে যান। রুল ইস্যু হয় তারপরে। কিন্তু যে কারণে এই রুলগুলো ইস্যু হয়েছিল সেই একই গ্রাউন্ডে ভারতে এই আইনে আছে 66 ধারা ছিল। ভারতের 66 ধারাটি কিন্তু আদালত বাতিল করে দিয়েছেন। আমাদের সরকারও খুব ভালোভাবে জানতেন, বিশেষ করে আইন মন্ত্রণালয় খুব ভালোভাবে জানতো যে এই আইনের শুনানি করার সাথে সাথে চলে যাবে। কারণটি হচ্ছে এই আইন থাকবে না। কারণটি হচ্ছে এখানে শুধু সংবিধানই লঙ্ঘিত হচ্ছে না, মানবাধিকার চার্টার, জাতিসংঘের মানবাধিকার চার্টারকে পর্যন্ত এখানে উপেক্ষা করা হয়েছে। আরো একটি বিষয় আছে, এই আইন ডুয়েল ল। আপনাদের স্মরণ থাকবে নিশ্চয়ই যে জননিরাপত্তা নামে একটি আইন ছিল। ডুয়েল লর কারণে পিক অ্যান্ড চুজ করার সুযোগ থাকায় এই আইনটি কিন্তু আদালতের মাধ্যমে বাতিল হয়ে যায়। আমি এই আইনের পিক অ্যান্ড চুজের জায়গাটাই এবং আপনার এটা যে দ্বৈত আইন তার জায়গাটি একটু উল্লেখ করি। বাংলাদেশের পেনাল কোডে মানহানি এবং কুৎসা রটনার জন্য 500 ধারা আছে। এই ধারায় শাস্তি হলো সর্বোচ্চ 2 বৎসরের কারাদণ্ড। কাউকে চিঠি লিখে, ফোন করে বা সরাসরি হত্যা করার বা ব্যাপক ক্ষতি করার হুমকি দিলে 506 ধারা আছে পেনাল কোডে। এই ধারার শাস্তি সর্বোচ্চ 2 বছর। যদি হুমকি বেনামি দেওয়া হয় তাহলে আরো অতিরিক্ত 507 ধারায় আরো অতিরিক্ত 2 বছর শাস্তি দেওয়া যায়। মাতাল হয়ে কারো বাড়িতে প্রবেশ করে যদি উত্ত্যক্ত করা হয় তাহলে পেনাল কোডের 510 ধারার শাস্তি হলো মাত্র 24 ঘন্টার জেল এবং জরিমানা, অথবা শুধু জরিমানা। আমি উত্ত্যক্ত শব্দটির প্রতি গুরুত্ব আরোপ করছি। তারপরে সরাসরি কোনো সহিংসতায় যদি কেউ অংশ নেয় তাহলে পেনাল কোডের 147 ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি 2 বছরের কারাদণ্ড। মারণাস্ত্র নিয়ে যদি ওই আপনার দাঙ্গার সিচুয়েশন তৈরি করা হয় তাহলে পেনাল কোডের 148 ধারা অনুযায়ী সর্বোচ্চ শাস্তি হবে 3 বছরের জেল। এখন আসুন এই অপরাধগুলো, এই সবগুলো অপরাধী 57 ধারায় যুক্ত করা হয়েছে। যুক্ত করে এখানে আপনি সর্বনিম্ন শাস্তি দিলেন 7 বছরের জেল, সর্বোচ্চ 14 বছরের জেল। অপশন এই অপরাধের মাত্রা কি সেই মাত্রা বিবেচনা করে শাস্তি নির্ধারণ করবেন বিচারক। বিচারকের সেই ক্ষমতাও কাটেল করা হলো। অর্থাৎ শুধুমাত্র আপনার সংবিধানের 39 অনুচ্ছেদের লঙ্ঘনই নয়, বাংলাদেশের প্রচলিত আইনের সাথে কনফ্লিক্ট করে দ্বৈত আইন তৈরি করা হলো। তৃতীয়ত, বিচারকের হাত পা বেঁধে দেওয়া হলো। আরো বড় বিষয়টা হচ্ছে আপনি কাউকে অপরাধ প্রমাণের আগে শাস্তি দিতে পারেন না। এই আইনে শুধুমাত্র আপনাকে সাবজেক্টিভ অবস্থায়, জব্বার ভাই যেটা মেনশন করলেন যে বিনা মামলা হলেই অজামিনযোগ্য ভাবে আপনি দীর্ঘদিন 3 মাস তো মিনিমাম, আরো বেশি দিনে আপনি রেখে দিতে পারবেন, কিছু করতে পারবেন আপনাকে। এই জায়গায় আমি সাবজেক্টিভ জায়গাটা একটু মেনশন করি। এই 57 ধারায় প্রথমে 57(1)-এ বলা হয়েছে যাহা মিথ্যা, আচ্ছা, এমন কোনো কিছু সম্প্রচার করেন ইলেকট্রনিক্স মিডিয়ায় যেটা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেহ পড়িলে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসৎ হইতে উদ্বুদ্ধ হইতে পারে। এখন উদ্বুদ্ধ হওয়া বলতে কি বোঝায়? এটি
সাবজেক্টিভ, কারণ আমলযোগ্য অপরাধে এসআই উনি যদি মনে করেন যে উদ্বুদ্ধ হয়েছে, এটাই ফাইনাল। দ্বিতীয়ত না হইতে পারে, হতে পারে, উদ্বুদ্ধ হতে পারেন, সাবজেক্টিভ। দ্বিতীয়ত যার দ্বারা মানহানি ঘটে, আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়। ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়েছে কিনা এটা অ্যাসেস করবে কে? আদালত, সাক্ষী প্রমাণের ভিত্তিতে। আপনি ওটাকে নিয়ে গেলেন একজন এসআই এর কাছে, তারপরে আপনি বলছেন কি ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে। এই যে করিতে পারে, কে জাজ করবে, অ্যাসেস করবে? একটা ফোন আছে আনন্দ ভাই, একটু দেখি। দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি জি বলেন। জি, আমি ভৈরব থেকে মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ ভুইয়া বলছি। জি বলেন। ভৈরব কালিকা প্রসাদ। জি। এই সাংবাদিক বা সংবাদ মাধ্যম সমাজের আয়না। সাংবাদিক বা সংবাদ মাধ্যমের মাধ্যমে দেশের সঠিক চিত্র ফুটে ওঠে। সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে সত্য উদ্ঘাটন করে আনেন, কিন্তু এও সত্য অনেক সাংবাদিক যাদের বলা হয় হলুদ সাংবাদিক, তারা কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো বিশেষ দলের আনুকূল্য পাওয়ার জন্য কোন তথ্যের অপব্যাখ্যা বা অসত্য তথ্য দিয়ে কোনো ব্যক্তি বা দলের মানহানি হয়, দেশের বিশৃঙ্খলা সৃষ্টি হয়, সেক্ষেত্রে ৫৭ ধারায় ব্যবস্থা নেওয়া অযৌক্তিক হবে কেন? জি হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন দর্শক, এবং আমরা সেখানেই যাচ্ছিলাম। আসলে দ্বৈত আইন থাকলে অবস্থাটা কি দাঁড়াচ্ছে এখানে? যদি সাংবাদিক, আমি প্রথমেই ওনার প্রশ্নের জবাবটা দিতে চেষ্টা করব, সেটি হচ্ছে সাংবাদিক যদি এহেন অপরাধ করে প্রচলিত আইনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে এবং এর জন্য আইন আছে। আমি যে কথাটি বলছিলাম যে সাবজেক্টিভ আইন দিয়ে বিচারের আগেই শাস্তির ব্যবস্থা যে করা হচ্ছে হয়েছে, এই জায়গাটাই হচ্ছে, এই জায়গাটাই আপত্তির জায়গাটি এটি। আর আরেকটি বড় জায়গা হচ্ছে যে আগে যে কথাটি বলছিলাম যে আইনটি প্রণয়নের উদ্দেশ্য হলো দেওয়ানি কার্যক্রমের। আপনি সেইখানে এটাকে সংশোধন করতে যে এটাকে একটি ক্রিমিনাল লয় শুধু তৈরি করেননি, সাথে এখানে কার্যবিধিও সংযোজন করে দিয়েছেন। অর্থাৎ এমন একটি আইন করেছেন যেটির নেচার সিভিল, ক্রিমিনাল অ্যান্ড প্রসিডিউরাল ল। এখন এই জায়গায় এসে আমাদের এই আইনকে বিবেচনা করতে হচ্ছে। সাংবাদিককে কেন ব্যবহার এখানে আমরা বিশেষভাবে গুরুত্ব দিচ্ছি, কারণটি হচ্ছে এই আইন একটি অস্ত্র হিসেবে ব্যবহার হচ্ছে। অপপ্রয়োগ তখনই হয় যখন কোনো অস্ত্রের অপপ্রয়োগ হয় যদি তার নিয়ন্ত্রণ ক্ষমতা না থাকে। এই আইনে অস্ত্র তৈরি করা হয়েছে, এখানে অপরাধ ক্রিয়েট করা হয়েছে, কিন্তু এই অপরাধকে নিয়ন্ত্রণ করার জন্য, এই অপরাধকে যাতে অপব্যবহার না করা হয়, অস্ত্রটিকে অপব্যবহার না করা হয়, তার জন্য যে নিয়ন্ত্রণ ব্যবস্থা অর্থাৎ ক্লারিফাই করা, সেই জন্য যে বিধি প্রণয়ন করার কথা ছিল এই আইনে, সেই বিধি আজ পর্যন্ত করা হয়নি। স্যার বলেন, আজ পর্যন্ত বিধি হয়নি। এই আইনটাই ৫৭ ধারাকে যে যার মতো করে ব্যবহার করছে, কেউ যদি মনে করে থাকে আমি একে, জাপার ভাই যেটা বলেছেন, মনে করলো তার পাশে করে দিল। এখন তার মানে কিন্তু এইটা না যে যার মতো করে লিখতে থাকবে, যে যার মতো করে বলতে থাকবে। হ্যাঁ, এটাও কিন্তু না। আর মানুষের এরকম একটা ধারণা হয়ে গেছে যে বিশেষ করে সোশ্যাল মিডিয়া, যে আমি লিখবো তো আপনার সমস্যা কি? এখন আপনি রহিমউদ্দিন করিমউদ্দিনকে আপনি চোর টোর বলে যা ইচ্ছা তাই বলে দিচ্ছেন। এখন আপনার ওই অধিকার আছে কিনা যে আপনি নিজেরটা বলেন, কিন্তু আপনি যখনই কারো প্রাসঙ্গিকের টেনে কাউকে ছোট করার চেষ্টা করছেন, প্রসঙ্গটা কিন্তু এই জায়গাতেও এসে যাচ্ছে। রাইট, ভেরি মাচ কারেক্ট। যিনি প্রশ্ন করেছেন খুব সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রসঙ্গত ওই কথাটা দিয়ে আমি শুরু করতে চাই যে ভালো ভালো সাংবাদিকরা, অনেক ডেডিকেটেড সাংবাদিক যারা নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন, তাদের অবস্থান একটা জায়গায়। আর সোকল্ড সাংবাদিক, ওই যে হলুদ সাংবাদিক বলছেন, যদিও তাদের কোনো এথিক্যাল দিক নাই, কোনো প্রফেশনাল দিক নাই, সোকল্ড সাংবাদিক বলা যায়। আমাদের সম্পাদক গোলাম সরোয়ার সাহেব একটা টক শোতে বলছিলেন এরা তো সাংবাদিক না, এরা হলো সাংঘাতিক। তো আমরা এই কথাটা বলতে গেলে হয়তো নানান ভাবে, তো এই সাংঘাতিকতাটা কিন্তু সারারাই বলছেন কেন যে সকল ওই ধরনের সাংবাদিকরা একটা কার্ড কোন রকম ভাবে জোগাড় করতে পারলেই হয়। এটা সময় টেলিভিশন না অন্য কোন পত্রিকার,
আর আজকাল তো অনলাইন, সোকল্ড অনলাইন, শত শত হাজার হাজার অনলাইন। তারা তো অবশ্য সাংবাদিক না, প্রফেশনালি তাদেরকে আমরা রিকগনাইজ করি না। কিন্তু ইভেন সেই নামধারী সাংবাদিক যারা ওইরকম, তারাও তো অপব্যবহার করছেন সমাজে। তারা তো নিজের ওই কার্ড দেখিয়ে ধমক দিচ্ছেন, ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন, হামকি দুমকি দিচ্ছেন। সেইখানেও তো একটা প্রতিকার থাকা উচিত নাকি? সেই প্রতিকারটা কারা কারা? জনগণ যারা ভুক্তভোগী তারাই শুধু বুঝেন যে এটা কত, এই দংশনটা কিরকম। অন্যরা কিন্তু সেইভাবে বুঝেন না। হ্যাঁ, এটা একটা জায়গায় থাকতে মজার হবে। ব্যাপারটা হলো স্যার, যখনই আপনি ঠিক আছে আইন আছে এই জন্যই করছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি যে আবার মানে যিনি এই ধারা দেখার জন্য যাকে দায়িত্ব দেওয়া হয়েছে, না আমি উনি তো ওনার পথে চলার না, আমি তো তাকে সেই একেবারে ব্ল্যাঙ্কেট কভারেজ তো তাকে দিব না। আমি কথাটা শেষ করি এইভাবে যে একটা হচ্ছে সমাজে যারা সাংবাদিকতা করেন, গণমাধ্যম নিয়ে কাজ করেন, তাদের স্বাধীনতা আছে, লেখার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, এটা আমাদের সাংবিধানিক অধিকার 39 ধারায় বিবৃত। এবং সেখানে দায়বদ্ধতার ব্যাপারও কিন্তু আছে। যখন আমরা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলি, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি, তখন কিন্তু এটাও আমরা বলি যে তিনি স্বাধীন। কতটুকু স্বাধীন? আমি কিন্তু হাত পা ছুটতে পারি, এটা আমার স্বাধীনতা, কিন্তু আমি হাত ছুড়ে আপনার নাকে লাগাইতে পারবো না, সেই স্বাধীনতা আমার নাই। তার মানে কি, স্বাধীনতারও একটা লিমিট আছে, একটা জায়গা পর্যন্ত থাকতে হবে, তাই না? সমাজ নয়তো সমাজ চলতো না, যার যার স্বেচ্ছাচারিত হয়ে যেত। সুতরাং ওই আমি যেমন আমার হাত ছুটতে পারি, কিন্তু আমি আপনার নাককে স্পর্শ করতে পারবো না, ওই লিমিটেশনসটা মানতে হবে। এখন এই যে যার খুশি যা লিখে দিচ্ছে, বলগাহীন ভাবে চরিত্র হনন করছে, অশ্লীলতা করছে, এটাও তো দেখতে হবে। সেই জন্য তো আইন প্রয়োজন আছে। আইন তো অপ্রয়োজনীয় এই কথাটা কেউ বলবে না। এখন তাহলে ব্যাপারটা হচ্ছে ওই যে কথাটা বলেন যে কে ব্যবহার করছে, কিভাবে অপপ্রয়োগ করছে, হ্যাঁ, এখন তাহলে বুঝতে হবে। আমি শুরুতে একটা কথা বলেছিলাম যে আইন সেটা পরিচালিত হবে কাদের দ্বারা? বিচারিক ব্যবস্থার দ্বারা এবং আইন প্রয়োগকারী সংস্থা দ্বারা। ওই দুটো কম্পোনেন্টও কিন্তু থাকবে। তাদের চরিত্র, তাদের ভাবমূর্তি, তাদের কার্যক্রম, এটাও কিন্তু আলোচনার বাইরে না। এটা আলোচনার বাইরে রাখলে আলোচনাটা অসম্পূর্ণ হবে। সুতরাং তাদের কথাটাও নিয়ে আসতে হবে। আমরা রাস্তায় দেখি কি ট্রাফিক জ্যামের অন্যতম কারণ তো হচ্ছে ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার ত্রুটি। আমি মনে করি একদম রাস্তাঘাটের সীমাবদ্ধতা আছে, গাড়ি ঘোড়ার নানান ধরনের সমস্যা আছে, তারপরেও ইট ইজ এ ম্যানেজমেন্ট প্রবলেম। আই থিঙ্ক যদি ম্যানেজমেন্ট প্রবলেম না হতো তাহলে এটা 50% এমনি সমাধান হয়ে যেত। আপনি একটা রাস্তায় দাঁড়ান, একদিকে 15 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা দাঁড়া করে রাখে, মানে কি? তাহলে সব বন্ধ হয়ে যাবে। তাই তো হচ্ছে। 2-4 মিনিট করে ছাড়ো, তাহলে তো সবকিছু আস্তে আস্তে মুভ করতে পারে। তা কিন্তু না। আপনি খেয়াল করেন, এটা কিন্তু একটা খুব সাধারণ মানুষ এই কথাটা বুঝবে, কিন্তু যারা নিয়ন্ত্রণ করে তারা বুঝে না। মুশকিল হচ্ছে এই জায়গায়। সিগন্যাল থাকলে বিষয়টা ডুয়েল পদ্ধতি, লাল বাতি জ্বলে, নীল বাতি, সবুজ বাতি জ্বলে, হলুদ বাতি জ্বলে, আবার হাত উঠে, সবই জ্বলে, কিন্তু তার হাত ছাড়া যায় না। তাহলে এই যে এই দ্বৈত নীতি তো চলতে পারে না। এক বাজারে দুই ভাও তো চলে না, তাই না? সুতরাং সমস্যাটা ওই জায়গায়, ওই ব্যবস্থাপনার বিষয়টা। তাহলে আমি পুলিশের প্রতি অনেক শ্রদ্ধা, সম্মান, অগাধ সম্মান রেখে আমি বলতে চাই, তারা অনেক ভালো কাজ করেন না তা নয়, কিন্তু তাদের ভাবমূর্তিটা আমাদের সমাজে কি, এটাও কিন্তু দেখতে হবে। তাদের সম্পর্কে মানুষ কি মনে করে এটাও বুঝতে হবে। তারা কতটা কার্যকরভাবে দায়িত্ব পালন করছেন এটাও বুঝতে হবে। এখন কথায় কথায় এই যে অপপ্রয়োগগুলি হচ্ছে, কেউ হয়তো উদ্দেশ্য সাধনের জন্য কোনো রাজনৈতিক কারণে কিংবা করতেই পারে, কিন্তু যাদের দ্বারা করছে পুলিশ তো তার সাথে সহায়তা করছে না, এই আইনটা কার্যকর হতো না এইভাবে, মানে এইভাবে অপপ্রয়োগ হতো না, হওয়ার সুযোগ ছিল না। তাহলে এই সুযোগটা আমরা তৈরি করে দিয়েছি, দ্যাট ইজ দ্য থিং। তাহলে ওই তাদেরকেও ধরতে হবে, তাদেরকেও সমালোচনার বাইরে রাখলে হবে না। আসলে একটা রাউন্ড আলোচনা করতে হবে। আচ্ছা, তারপরে দেখেন বিচার বিভাগ সম্পর্কে আমার কোনো কথা বলার নেই, কিন্তু শুধু বলার আছে যে তাদের কাছে আমাদের এক্সপেকটেশন অনেক হাই, আমাদের প্রত্যাশা অনেক বেশি, একেবারে হিমালয় সমান প্রত্যাশা। তারা নিখুঁত বিচার করবেন, তাদের পারফেকশন থাকবে, এফিসিয়েন্সি প্রশ্ন তোলা যাবে না ইত্যাদি, নিরপেক্ষতা, দৃষ্টি নিরপেক্ষতা। কিন্তু এসব ব্যাপারে তো প্রশ্ন উঠে,
না, কিন্তু যখন আপনি যদি বলে দেন 7 বছর মিনিমাম দিবা, হ্যাঁ, তাহলে তার কথা কিছু নাই। তখন স্যার আপনি আচ্ছা, কি করবেন বলেন? সেই জায়গাটা আইনের সমস্যা। আমি বলেছিলাম শুরুতে যে আইনটা যখন করা হয়েছে তখন একটু ওভার অ্যাম্বিশিয়াসলি করা হয়েছে, বেশি আবেগতাড়িত হয়ে এই মুস্তাফা জব্বার সাহেবরাই হয়তো কিছু অবদান রেখেছেন, কিন্তু হয়তো ততখানি করার আমি জানি না, সরি আমি জানি না, কিন্তু আচ্ছা, কিন্তু তাহলে দেখেন এই যে 7 বছর মিনিমাম আর 14 বছর, এটা তো হয় না, কিন্তু দেশে এবং নন বেলেবল। আপনি চিন্তা করতে পারেন দেশের কোটি কোটি টাকা গায়েব হয়ে যাচ্ছে। ওরে বাপরে, হাজার কোটি টাকা। কোন লোকের বিরুদ্ধে স্যার কোনো কিছু নাই, কিচ্ছু হচ্ছে না। কোনো কিছু নাই স্যার। আপনি কোথায় যাবেন? বিষয়টা এই জায়গায়। জাতির বাজেটের 3 ভাগের 1 ভাগ ব্যাংক থেকে গায়েব হয়ে গায়েব গেছে, হয়েছে। ব্যাংকরাপসি। তাতে কিন্তু কোনো আইন ব্যাংকিং নেই স্যার। সেক্টর তো ভয়াবহ একটা অবস্থায় পড়ে আছে, কিন্তু ওই আইন এখানে একেবারে রীতিমতো রেড অ্যালার্ট দিয়ে কাজ করা উচিত ব্যাংকে, আমার মনে হয়। তারপর কিন্তু নতুন নতুন ব্যাংক হচ্ছে। হ্যাঁ, জব্বার ভাই বলেন। এই যে দেখেন, শুধুমাত্র এই 57-এ অমুকের সম্মানহানি হচ্ছে আর অমুক ওর বিরুদ্ধে বলছে, এই জন্য আপনি করে দিচ্ছেন আচ্ছা প্রযুক্তিগতভাবে যে আপনি ব্যাংকিং অনলাইন সেক্টরকে ধরার জন্য যে না এই জায়গায় যাতে অনিয়ম না থাকে সেই জন্য করছেন। কিন্তু দেশের যে অন্যান্য সেক্টরগুলোতে যে আইনগুলো আছে বা দেশ পুরোই জর্জরিত হয়ে যাচ্ছে ওইসব কারণে, সেই জায়গাগুলোতে কিন্তু এই ধরনের আইনের কোনো প্রচলন নাই। তাহলে দেখা যাচ্ছে সবচেয়ে বড় অপরাধ করার পরে কোটি কোটি মানুষ যেখানে এর মধ্যে সীমাহীন দুর্ভোগের মধ্যে পড়ে যাচ্ছে, সেখানে এই ধরনের আইন নাই। একটা ব্যক্তি একটা লোকের জন্য এই আইন তৈরি হয়ে যাচ্ছে। আমি আপনার সাথে পুরোপুরি একমত। যেমন ধরেন, আপনি ব্যাংকের থেকে 100 কোটি টাকা মেরে দিয়েছেন, আপনি যদি মাত্র 10 কোটি টাকা জমা দেন এবং এটা রিশিডিউল করেন, ওটাকে আবার 8 বছরের জন্য আরো 100 কোটি টাকার ইন্টারেস্ট যোগ করে যখন হবে, তাও আপনার জেলে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। সো আইন হচ্ছে সেই রকম জায়গাতে, এবং রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রীয় ব্যাংকের সম্পদ এবং এই জায়গাগুলোতে যে ব্যবস্থা বিরাজ করে, আমি সত্যিকার অর্থেই এরকম একটি অদ্ভুত ব্যবস্থার ভিতরে দেখি না যে আমার রাষ্ট্রের সম্পদ বিনষ্ট হচ্ছে, সেই জায়গাটা প্রোটেকশন দেওয়ার মতো জায়গা তো নাই। একটা ব্যক্তিকে প্রোটেকশন দেওয়ার জন্য আপনি এটা করছেন, রাষ্ট্রের পুরো 16 কোটি মানুষের যে টাকাগুলো সেগুলোর জন্য আপনি কোনো জিনিসের মধ্যে। তবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি স্যার যেটা বলছেন সেটা মানে আমার কাছেও দৃশ্যমান মনে হয়। তখনকার পরিস্থিতি এমন একটা দাঁড়িয়ে গেছিল, হেফাজতের মতন অবস্থা কেমনে মোকাবেলা করব, বাঁশের কেল্লা কেমন করে মোকাবেলা করব, অথবা এই ধরনের পরিস্থিতিগুলো ছিল সেগুলোকে কেমন করে মোকাবেলা করা হলো। মজাটা হচ্ছে যে এর পরে গ্রেফতার করা হোক আর যাই করা হোক, এগুলোকে ওই মুক্তিযুদ্ধের পক্ষের লোকগুলোকে করা হয়েছে, হেফাজত বা তাদের অথবা জামাতি তাদের চুলের অগ্র পর্যন্ত স্পর্শ করা হয়নি। একটা মানে জামাতি অ্যারেস্ট হয়নি এবং তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয়নি, একটা বাঁশের কেল্লা সাইট বন্ধ হয়নি, অথবা তাদের বিরুদ্ধে কোনো মামলা হয়নি, কিংবা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আমাদের পুলিশের কিন্তু সক্ষমতা আছে, ওরা কিন্তু খুঁজে বের করতে পারে বাঁশের কেল্লা কোত্থেকে বেরোচ্ছে, কে বের করছে, কোন লোকেশন থেকে বের করছে, কারা কারা এর সাথে জড়িত আছে। অদ্ভুত বিষয়, 13 সাল থেকে এই 17 পর্যন্ত 4 বছরে একটা লোকেশন এখন পর্যন্ত আইডেন্টিফাইড হয় নাই, একটা সাইটের বিপক্ষে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। আমাদের সিআইডিতে ফরেনসিক ল্যাব আছে, যারা পিন পয়েন্ট করে আমি এখানে বসে আছি সেই পর্যন্ত করতে পারে, কেউ যদি ডেটা মুছে ফেলে সেটা পর্যন্ত উদ্ধার করে ওরা করতে পারে। সেই রকম একটা অবস্থাতে তাহলে আইন যাদের জন্য করা হয়েছিল তাদের বিরুদ্ধে প্রয়োগ না করে একজন নিরীহ সাংবাদিকের বিরুদ্ধে, অথবা কেউ একজন ফেসবুকে একটা স্ট্যাটাস দিচ্ছে, অথবা রসরাজের জন্য এই ধরনের ব্যবস্থাগুলো নেয়ার ফলে কিন্তু আজকে 57 ধারা সবচেয়ে বেশি আলোচিত হয়েছে। আমি যে জায়গাটা মনে যে ডেফিনেটলি আমাদেরকে এটি উপলব্ধি করা দরকার যে আমরা এখন না কৃষি যুগে আছি না শিল্প যুগে আছি। অপরাধের মাত্রা কৃষি আর শিল্প যুগের এবং অ্যানালগ পদ্ধতিতে ঘটছে না। কিরকম আমি একটা বাংলাদেশ ব্যাংক আমি বলছিলাম, বাংলাদেশ ব্যাংকের টাকা এর সাথে বাংলাদেশে বসে থাকা লোকজন কদ্দূর জড়িত জানি না, টাকাও আমার বাংলাদেশে ছিল না, অপরাধীরাও বাংলাদেশের না, ওরা বাইরে থেকে টাকা বাইরে পাঠিয়ে দিয়েছে, আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সেরকম অবস্থায় নিঃসন্দেহে আমাদের এই ডিজিটাল ক্রাইম ফাইট করার জন্য আইনের দরকার আছে। কিছুদিন আগে 2টো ইনসিডেন্ট ঘটেছে, 180টা দেশ এর মধ্যে আক্রান্ত হয়েছিল র্যানসাম ওয়ান্ডাক্রাই বলে একটা ভাইরাস দিয়ে,
কিছুদিন আগে জাস্ট কয়েকদিন আগে আরেকটা ভাইরাসকে এরকম ভাবে দেখা গেছে। এই ধরনের ভাইরাস হতেই থাকে। কিছুদিন আগে জাস্ট কয়েক মাস আগে ইন্ডিয়ান ন্যাশনাল ইলেকট্রিসিটি গ্রিড ফেল করাইছিল, এস্তোনিয়ার স্টেট কলাপস করে বসে আছিল। এইরকম হ্যাকিং, পাল্টা হ্যাকিং এবং যুদ্ধের পর্যায়টা ওই পর্যন্ত গেছে। সেগুলোর জন্য নিঃসন্দেহে আমাদের আইন দরকার। আমরা কিন্তু এই আইনের জন্য লড়াই করে আসছি। আমার কথা যদি বলেন 2009 সালে এই সরকার ক্ষমতায় আসার পরপর থেকে বলে আসছি আমার ডিজিটাল ক্রাইম ফাইট করতে হবে। আমি যত বেশি ডিজিটাল হব তত বেশি ক্রাইম হবে এবং সেই এই চ্যালেঞ্জগুলো আমাকে মোকাবেলা করতে হবে। আমরা কিন্তু মানে আমার ধারণা বোধহয় আইসিটি ডিভিশনও জানে না যে এই সংশোধনী কেমনে হয়েছিল, কে করছিল, কোন আমলা লিখে দিয়েছিলেন এবং কি করে দিয়েছিলেন। কিন্তু এখন যে প্রক্রিয়ার মধ্যে যেতে হচ্ছে, একটা লাভ হয়েছে 57 ধারা নিয়ে আলোচনা করার প্রেক্ষিতে। সেটি হচ্ছে যে সরকারেরও এখন শিক্ষা হয়েছে যে ডিজিটাল মানেই আমি ধৈরা বেন্দা পিটাইয়া জেলখানায় ঢুকাইয়া তারপরে ওটা শাস্তি দেব এবং সেই ব্যবস্থাটা আমি নিয়ন্ত্রণ করব, ব্যবস্থাটি তা না। আমি বরাবর একটা কথা বলে থাকি, সেটি হচ্ছে প্রযুক্তিকে প্রযুক্তি দিয়ে ফাইট করতে হয় এবং প্রযুক্তিকে যদি আপনি প্রযুক্তি দিয়ে ফাইট না করেন তাহলে আমার প্রচলিত আইন, বিচার ব্যবস্থা, তদন্ত ব্যবস্থা সেগুলো অপ্রতুল হয়ে যাবে। দিনে দিনে টেকনোলজির বিকাশ আরো বেশি কিছু হয়ে যাবে। আমি আজকে না হয় ডিজিটাল ডিভাইস দিয়ে ইন্টারনেট ইউজ করি, আমি 2 থেকে 4 বছরের উপরে আমার হাড়ি, পাতিল, চশমা এগুলোও ইন্টারনেট ব্যবহার করা শুরু করবে। ক্রাইমের নমুনাটা কি পরিমাণ গিয়ে যাবে। আমাদের দেশের মানুষ চরিত্রগতভাবে সৎ এবং ভালো, তার একটি বড় প্রমাণ হচ্ছে আমাদের প্রতিদিন প্রায় 800 কোটি টাকা লেনদেন হয় মোবাইল ফোনে। এই 800 কোটি টাকার লেনদেনের মধ্যে যদি তুলনামূলকভাবে আপনি ক্রাইমের হিসাব দেখেন তা অতি নগণ্য। যারা ক্রেডিট কার্ড ইউজ করে পৃথিবী জোড়া, তারা ধরে নেয় 10% পর্যন্ত ফ্রড হতে পারে, একদম উন্নত দেশগুলো পর্যন্ত। আমার কিন্তু এটা 1% না। তার মানে কি আমার দেশের মানুষ যারা প্র্যাকটিক্যালি এই জটিলতার ভিতরে যায় নাই, তারা সৎ এবং তাদের সততাকে পুঁজি করেই কিন্তু আমি এই ফাইটগুলো করতে পারি। এই জায়গাটার মধ্যে যদি আইনের এই জটিলতা তো তৈরি করে, আসলে পুরো সিচুয়েশনটা তৈরি করা হয়েছে জাস্ট ওই অ্যামেন্ডমেন্টটা করে। আমি কিন্তু মনে করি যে, যেমন আমি আপনাকে জাস্ট একটু আইডিয়া দিতে পারি যে প্রস্তাবিত আইন যেটার 3টা খসড়া পর্যন্ত আমি যুক্ত ছিলাম, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের ভিতরে আমরা সাইবার সিকিউরিটি থেকে ডিজিটাল সিকিউরিটি আইনে এসেছি এবং সেইখানে যে কথাটি উনি বলেছেন এই জায়গাটা আমরা মাথায় রেখেছি। সেটি হচ্ছে আমার দেশের তো প্রচলিত আইন আছে। ওকে, পর্নোগ্রাফি নিয়ে আমি কথা বলবো, পর্নোগ্রাফির আইন আছে, শিশু পর্নোগ্রাফির আইন আছে, মানহানির আইন আছে, আমার সিআরপিসিতে এগুলোর পানিশমেন্ট আছে। আমার যেটা দরকার সেটা হচ্ছে প্রচলিত পদ্ধতিতে না হয়ে এই অপরাধটা ডিজিটাল পদ্ধতিতে হচ্ছে। অতএব ডিজিটাল পদ্ধতিতে যদি হয় এইটাকে আমি অপরাধের সংজ্ঞায় নিয়ে যাওয়া, যে তুমি কেবলমাত্র মুখে গালি দিলে হবে না, তুমি যদি মেইলে একটা গালি দাও এটাও তোমার অপরাধ হবে, এটা আইনের গ্রাহ্য হতে হবে, এই জায়গাটি নিয়ে যাওয়া। আর দ্বিতীয়ত যেই জায়গাটা আছে সেটা হচ্ছে আমি প্রচলিত পদ্ধতিতে যদি একজনের মানহানি করি, একটা গালি দেই, এটা 2-4-5 জনের ভিতরে থাকে। বাট কেউ যদি এটা ফেসবুকে এটাকে করে দেয় অথবা মিডিয়াতে দিয়ে দেয়, তাহলে এটি হাজার হাজার লোকের হয় এবং সেই পরিমাণ ক্ষতির মাত্রা হয়, মাত্রা বেড়ে যায়। অতএব শাস্তিটা যেই লেভেলের থাকা উচিত তার চেয়ে সর্বোচ্চ লেভেলটা হয়তো হাই করতে হতে পারে। বিচারক ঠিক করবেন যে তাকে কোন সর্বোচ্চ শাস্তিটা দেবেন, কতটুকু মাত্রায় হেরফের হয়েছে সেটার প্রেক্ষিতে। এটা আইনে বলে দেওয়ার বিষয় না। আমি বিচারককে ডিকটেট করার কোনো মতেই কোনো অধিকার রাখি না প্র্যাকটিক্যালি। তাহলে আমার তো বিচার বিভাগের স্বাধীনতা বলতে কিছু থাকবে না। বিচার বিভাগে আমরা সেই কারণেই কিন্তু বরাবর আমি ধন্যবাদ দেব আইসিটি ডিভিশনে কিছু আমলাদের সাথে আমরা কাজ করেছি, তাদের মধ্যে এই জিনিসগুলো কাজ করেছে এবং আমার কাছে মনে হয়েছে তারা অসম্ভব দেশপ্রেমিক এবং গণতান্ত্রিক মানসিকতা সম্পন্ন। ওরাও বলেছে যে আমরা এর একটি নিবর্তনমূলক আইন করতে চাই না। আমি আশা করব যেটি আইনমন্ত্রী বলেছেন যে আগস্টের শেষ চূড়ান্ত খসড়াগুলো হবে। এখনো যেটুকু ত্রুটি আছে সেই ত্রুটিগুলো নিশ্চয়ই আগস্টের মধ্যে এর সমাধান করা হবে এবং ত্রুটিগুলো দূর করা হবে, যাতে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে 57 ধারার আলোচনা না হতে পারে। জি, শেষ পর্যায়ে আছি, বলেন হান্নান ভাই। এবার
উনি তো বলেই দিলেন যে অগাস্টে যদি মন্ত্রী যেটা বলেছেন মাননীয় আইনমন্ত্রী, আমরা তো একমত। সরকার মন্ত্রী যেটা বারবার করে বলছেন যে আমরা এটা তুলে নেব, এর পরিবর্তন হবে, এই অবস্থা থাকবে না, আমরা একমত। আমি তার প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই যে আপনি বলছেন থাকবে না, কিন্তু এই থাকবে না বলার পর থেকে গত 1 বছরে কতগুলো মামলা হচ্ছে। আপনারা কি রাষ্ট্রের পক্ষ থেকে এই অপপ্রয়োগ বন্ধের জন্য, এই ধারার এই প্রয়োগটি বন্ধের জন্য কি ব্যবস্থা নিতে পারতেন না? এই আইনের খসড়া কিন্তু 2 বছর 2 বছর ধরে না, কিন্তু ঘুরছে। জাপার ভাই এই আর বছরই দ্বিতীয় খালি বছর তো শেষ হয়নি, অর্ধেক বছরের মধ্যে 300 মামলা হয়ে গেছে। কিন্তু এই আইনের খসড়াও কিন্তু 2 বছর 2 বছর ধরে চলছে। এইটি খসড়াকে না, এই আইনের খসড়ায় রূপান্তর রূপান্তর করতে করতে তাহলে- লাগতো, হ্যাঁ, তাহলে তার এই 1.5 বছরের এখনো তো আরো 6 মাস লাগবে আমার ধারণা। হ্যাঁ, কমপক্ষে পার্লামেন্টে যেতে হবে। কমপক্ষে শুধু তার আগের অনেকগুলো স্তর আছে। মানে 4 বছরে যা হয়েছে এই বছর অর্ধেক গেছে, এর মধ্যে এতগুলা হয়ে গেছে। এবং শুধু আইন প্রণয়ন করলেই হবে না, আইনকে প্রয়োগ উপযোগী করতে তারও কিছু পদ্ধতি আছে, সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করার প্রশ্ন রয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে জব্বার ভাই যে কথাটি একটু আগে বলছিলেন যে আজকে আমরা যে তথ্য প্রযুক্তির জগতে আমরা বিচরণ করছি, এই জগতে আমার হুমকিটি কি? আমার হুমকি ব্যক্তিগতভাবে আমি আপনি তথ্য প্রযুক্তি ব্যবহার করে কতটুকু ব্যক্তিকে ক্ষতি করলাম এটুকুই নয়, রাষ্ট্রীয় সম্পদ এবং রাষ্ট্রকে রক্ষার জন্য, রাষ্ট্রের এই ব্যবস্থাকে রক্ষার জন্য, এই প্রযুক্তিকে রক্ষার জন্য কি করছি। দেখুন আজকে এত বছর পার হয়ে গেল, আমি স্মরণ করব জব্বার ভাই যখন এই দেশে মিডিয়াতে কম্পিউটার ইন্ট্রোডিউস করলেন, তখন ভয়াবহ অবস্থা ছিল, বলছে উনি পাগল। তখন থেকে আজকে আমি যদি কত ভুল না বছর করে থাকি তাহলে 87 উনি যখন গেছে ওটা নিয়ে আমি ওনার সাথে কাজ করেছি। 86 আমি বলা যায় যে আমার কম্পিউটার লিটারেসি দীক্ষাগুরু উনি। না এবং 86 থেকে আজকে এই হান্নান ভাই 2017 পর্যন্ত কম্পিউটারে নিয়ে যা বলছে যে পত্রিকা বেরোবে কম্পিউটার, ওনাকে বলেছে, আমার সামনে বলেছে উনি একটা পাগল। এবং ওনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে, মোস্তফা জব্বারের ফাঁসি চাই স্লোগান এই স্লোগান হয়েছে। আমি বলতে চাচ্ছি এই জায়গাটি যে এত বছর এই যে 86 থেকে আবার আমরা মুস্তফা জব্বারকে বাংলাদেশের গুটেনবার্গ বলেছেন। 17 সাল পর্যন্ত সময়ে দুঃখজনক হচ্ছে বাংলাদেশে এত ইন্টারনেট চলছে, এত ওয়েবসাইট চলছে, সার্ভারটি এখনো পর্যন্ত বাইরের। এই সার্ভারের নিরাপত্তার ব্যবস্থা আমরা নেওয়ার জন্য আইনে কি করেছি? আজকে স্পাইওয়্যার দিয়ে আমার শুধু পুরো সিস্টেমটাকে অচল করা হচ্ছে না, আমার ইনফরমেশনকে চুরি করে নিয়ে যাওয়া হচ্ছে। প্রোটেকশনটি তথ্য প্রযুক্তি আইন যদি করতে হয়, আমার প্রোটেকশনের জায়গাগুলি এ জায়গায় হওয়ার কথা, সেই জায়গায় না করে আমার সমস্ত আরেকটা আলোচনার ব্যাপার, মানে সাইবার সিকিউরিটির যে ব্যাপার, সাইবার সিকিউরিটির ওটা কিন্তু একটা বড় ব্যাপার, বড় ব্যাপার। নইলে এখন তো সবাই সেটা সবাই তো আমি সেই আইন করছি, সেই আইনটাই আমি নিয়ে যাচ্ছি ব্যক্তিগত পর্যায়ে। মানে এই ব্যক্তিকে নির্যাতন করা, ব্যক্তিকে হ্যারাস করা, ওই জায়গায় আমরা কালো আইন এবং নির্যাতনমূলক আইনের জায়গা জন্ম দিচ্ছে। আমি মনে করি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যদি আগস্টে চূড়ান্ত হয়, এখন মিডিয়ার উচিত সেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা করা। 57 ধারা নিয়ে যেমনি করে আমরা আলোচনা করছি, কারণ ওই আইনটি চূড়ান্ত করার আগে আমাদের উচিত এটাকে একটু কাটা ছেড়ে করে আমাদের পুরোটা জানা দরকার এবং বোঝা দরকার এর ভিতরে কি আছে। আবার একই অবস্থায় কিন্তু ভুল কতবার করব, সেটা তো এতবার ভুল করতে দেওয়া হবে, মানুষ দেখে সেটাকে আলোচনা করবে। কিন্তু স্যার আবার আরেকটা আছে গোলাম রহমান সাহেব, আপনি সাজেশন দিচ্ছেন, ওই সাজেশন নিছে কিনা আরেকটু যোগ করতে চাই। গোলাম রহমান স্যার এখানে আছেন, উনি যে আইনের রক্ষক বলা চলে, তথ্য অধিকার আইন, এই তথ্য অধিকার আইন, এই 57 ধারা, এর মাধ্যমে কতখানি না শুধু সাংঘর্ষিক না, খর্ব করে দেওয়া হয়েছে। উনি যে অধিকার আমাকে দেবেন, আমি নাগরিক হিসাবে যে অধিকার পেতে চাই, আমি মিডিয়া কর্মী হিসাবে যে অধিকার জনসাধারণকে দিতে চাই, সেইটা যদি আমি
এই ইলেকট্রনিক্স মিডিয়ায় দেই, আমি সাথে সাথেই 57 ধারার আওতায় অপরাধ হিসাবে বিবেচিত অথচ হব। দেখেন তথ্য অধিকার আইন জি। এত একটি আধুনিক আইন, আধুনিক আইন, এত মানে অগ্রসরমান একটি আইন, একটি প্রগতিশীল আইন, যে আইনটি জনবান্ধব আইন, জনগণ এটা প্রয়োগ করতে পারে সরকারের উপরে, মানুষের উপর, সবার সেই কাছে। জায়গায় আমাদের প্রায় obstruction তৈরি 1100-এর করা উপরে আইন আছে, সব আইনই সরকার কিংবা কোনো না কোনো প্রতিষ্ঠান প্রয়োগ করে জনগণের উপর। আর তথ্য অধিকার আইন যে আইনটি জনগণ সরকারের উপর প্রয়োগ করতে পারে, প্রশাসনের উপর প্রয়োগ করতে পারে, যে কোনো তথ্য সে সরকারি এবং বেসরকারি অফিস থেকে চেয়ে পেতে পারে। এটা তার বিরাট একটা স্বাধীনতা। স্যার আমি একটা কথা বলি। একই সাথে আমি বলি, যদি সে তথ্য না পায় তখন সে অ্যাপিল করবে, অ্যাপিল করে না পেলে, তারপরেও না পেলে স্যার, অভিযোগ দায়ের করবে। স্যার এখন একটা কথা বলি স্যার, আমি Please. কালকে একটা রিপোর্ট করবো। Please. আমি গেলাম, বললো যে আপনি আসেন 7 দিন পরে আসেন। স্যার আমার রিপোর্ট তো শেষ। আচ্ছা না, সেখানে বুঝতে হবে, ঠিক আছে, এটা একটা লিমিটেশন অবশ্যই। সাংবাদিকদের জন্য যে এই আইনটা করা আছে তা তো না, এটা তো নাগরিক অধিকার সবার জন্য। কিন্তু আমাকে বলছে এখন না, সব আপনি তথ্য তো- যেই হন, না। ওই তথ্য নিতে হলে আপনাকে লাইনে আসতে হবে। 7 দিন আপনি ওয়েট করেন, 7 তারপর দিন না, অনেক সময় সর্বোচ্চ 20 কার্য দিবস পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। না, কিন্তু কথা হলো, না, স্যার, আমার মনে কি হয়, হবে, স্যার? আমার মনে হয় প্রফেশনাল স্পিকিং কথাটা জি। পেশাগতভাবে নিতে হবে, জি শুধু ইমোশন দেওয়া হবে না। জি যদি একজন সাংবাদিক তার তথ্য প্রয়োজন হয়, জি। তিনি কিন্তু তার নিজস্ব সোর্সিং তথ্য পাবেন হ্যাঁ। এবং পেয়ে থাকেন। না, পায়, কিন্তু উনি কিন্তু এটার জন্য বসে থাকেন না। তবে হ্যাঁ, অথেন্টিকেটেড যদি লাগে স্যার। যদি তখন অনুসন্ধানমূলক হ্যাঁ, করতে হয়, ওইটা তো লাগে, ব্যাখ্যামূলক স্যার। প্রতিবেদন করতে ওটা হয়, লাগে, ইনডেপথ স্যার। রিপোর্ট ওই করতে হয়, তথ্যগুলো লাগে, যে তখন এই official তথ্য লাগে, এভিডেন্স official লাগে, তথ্যটার জন্য। ডকুমেন্ট Right. লাগে, তখন সেই তাহলে জন্য পাচ্ছি তাকে না, স্যার। অপেক্ষা করতে হবে। না, কিন্তু তখন অপেক্ষা করার পরও স্যার দিচ্ছে না। না, অপেক্ষা তো আপনি তো তথ্য আইন করে ছেড়ে না দিয়েছেন। না না না, তখন সে না পেলে তো প্রতিকার আছে। স্যার, এই যে প্রতিকার- আমরা শাস্তি দিয়ে দিচ্ছি না। স্যার, আপনি তো শাস্তি দিবেন। হ্যাঁ, কিন্তু জরিমানা আমার করে তো দিচ্ছি না। report বেরিয়ে গেছে, স্যার। ক্ষতিপূরণ মানে দিচ্ছি না। আমার কিন্তু এটা শেষ, ইস্যু শেষ, সবকিছু শেষ, কিন্তু সাংবাদিকদের ওই লোকও জন্য শেষ। স্যার, আমার মনে হয় কি, আমার মনে হয়, আমি জাস্ট 1 মিনিট বিষয়টা শেষ করি। এরকম আমার মনে হয় সাংবাদিক আর প্রশাসন এটা আলাদা বিবাদমান দুটি শিবির না, তাদের মধ্যে একটা মেলবন্ধন থাকা উচিত। কিন্তু স্যার মিলবন্ধন না, হচ্ছে না, না, স্যার। হবে, হইতে হবে। ওনারা সবসময় মনে করছে এরা আসছে না না না, আমাদের বিরুদ্ধে এই কথা স্পিরিটটা বলতে। চেঞ্জ করতে হবে। কারণ কি, এটা হচ্ছে আমরা যুগ যুগ ধরে, কলোনিয়াল যুগ থেকে, সেই ব্রিটিশ আমল থেকে 200 বছর 250 বছর আগের থেকে তো ওই মাইন্ডসেট আছে আমাদের। আমাদের কাছে তো ওই দাপ্তরিক গোপনীয়তা আইন 1923 ওইটা মাথায় আছে, যে দপ্তরের সব তথ্য রক্ষা করার দায়িত্ব হচ্ছে সরকারি কর্মকর্তাদের। আর একটা সাংঘর্ষিক স্যার, সাংঘর্ষিক, আপনি ওটা তো- বলছেন তথ্য অধিকার আইন, স্যার। হ্যাঁ। ওটার সাথে আবার আপনি বলছেন 1923 সালের হ্যাঁ, আইন। ওটা চলবে না। স্যার, আমি কোন দিকে যাব? দ্যাট ইজ দ্য পয়েন্ট। যখন ওইটা সাংঘর্ষিক, তখন এই তথ্য অধিকার আইন উঠতে থাকবে। এইটাই কি হবে, Special law এটা। এটাই ল, এবং এই আইনের বিধানে তাই অন্য যে কোনো আইনের সাথে সাংঘর্ষিক হলে এটা সর্বোচ্চ স্থাপিত হবে। স্যার, আমাদের সময় এটা শেষ হয়ে হচ্ছে গেছে, স্যার। সবচেয়ে তা আমরা আশা জনবান্ধব। করব মুস্তাফা জাফর ভাই যেটা বলেছে, ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া যেটা আমরা যদি জানতে পারি, আমরা এটা যদি আলোচনা করতে পারি, তাহলে হয়তো বা এটা একটা চমৎকার জিনিসে পরিণত হতে পারে, এবং একে কেউ ব্যক্তিগতভাবে কাউকে হেয় করার জন্য ব্যবহার করতে পারবে না। আপনাদেরকে ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করতে আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।